নমস্কার, আমরা গল্পকথক। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত শিকারী জিম করবেটের লেখা জঙ্গল লোর। আজ শুনবেন গল্পের প্রথম পর্ব। তাহলে একদম দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। জায়গাটার নাম কালাধুঙ্গি। একটা পুরানো কাঠের পুলের ধারে আমরা গল্প শুনছিলাম। কি গল্প? হাড় হিম করা ভূতের গল্প, যা শুনলে রক্ত জমাট বেঁধে যায়। 8 থেকে 18 বছর বয়সের 14 জন ছেলে মেয়ে গায়ে গা লাগিয়ে বসে আছে। তবু ভয়ে ভয়ে কেউ কেউ ঘন অন্ধকার জঙ্গলের দিকে তাকাচ্ছে। মেয়েরা ভাবছে এখনই বুঝি ভূতটা ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে। সন্ধ্যের অন্ধকার ক্রমশই ঘন থেকে আরো ঘন হচ্ছে। ঝোপ জঙ্গল থেকে কুড়িয়ে আনা কাঠের টুকরোয় আমরা আগুন জ্বেলেছি। সেই আগুনের আঁচ এখন নিভে গেছে, তবে গনগনে একটা আভা এখনো জেগে আছে। গল্প বলছে ড্যান্সি। গা ছমছমে এই পরিবেশে দূরের আকাশ, মিটিমিটি জ্বলতে থাকা তারাদের ছিটকে আসা আলো, সব মিলিয়ে সে এক দারুণ ভৌতিক পরিবেশ। ড্যান্সি কে? ড্যান্সি আয়ারল্যান্ডের মানুষ। ভূত প্রেত বিশ্বাস করে সে। শ্বেতাঙ্গ হলে কি হবে, সব কিছুর মধ্যেই সে রহস্য আর রোমাঞ্চ অন্বেষণ করে বেড়ায়। এতক্ষণ পর্যন্ত সে যেসব গল্প বলল তার মধ্যে ভয়ের উপাদান যথেষ্ট লুকিয়ে আছে। আপাদমস্তক ঢাকা দেওয়া মূর্তির নিঃশব্দ হেঁটে যাওয়া, হাড়ে হাড়ে ঠকঠকানি অর্কেস্ট্রা, যে বাড়িতে কেউ থাকে না সে বাড়িতে হঠাৎ আলো জ্বলে ওঠা, দরজা জানলা খুলে যাওয়া বন্ধ হওয়া, সিঁড়িতে কার যেন পায়ের শব্দ, এ সবই হলো ড্যান্সির গল্পের উপকরণ। গল্প বলার ভঙ্গিমাটি তার ভারী চমৎকার। শুনতে শুনতে সত্যিই আমরা কোন সুদূর অতীতের বাসিন্দা হয়ে যাই। স্তব্ধ বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে থাকতে বাধ্য হই। একটা বুড়ো সিঙাল পেঁচা কর্কশ স্বরে ডাকতে ডাকতে মাথার উপর দিয়ে উড়ে গেল। সমস্ত পরিবেশের মধ্যে কেমন একটা ভয়ার্ত বাতাবরণ সৃষ্টি হলো। পেঁচাটা কোথায় গেল? হয়তোবা বোর নদীতে মাছ আর ব্যাঙ ধরতে গেল। সেই পেঁচার ডাক লক্ষ্য করে ড্যান্সি নতুন গল্প শোনাতে বসল। কি গল্প? বনশির গল্প। বনশি কে? বনশি হলো ভূতের থেকে ভয়ঙ্কর এক ভয়ঙ্কর। লোকালয় থেকে অনেক দূরে জঙ্গলের ভিতর নাকি বনশির বসবাস। ভুল করে কেউ যদি বনশির নাম উচ্চারণ করে তাহলে আর রক্ষা নেই। যদি এই নামটা সন্ধ্যের অন্ধকারে কারোর মনের মধ্যে ঢুকে পড়ে তাহলে সমূহ বিপদ। শুধু সে লোকটা যে শুধু ধরপড় করে মারা যাবে তা নয়, তার আত্মীয় স্বজনরাও কেউ আর বেঁচে থাকবে না। আর কেউ যদি বনশিকে চোখের সামনে দেখে ফেলে তাহলে তাহলে যে কি হবে তা কি আর বলার অপেক্ষা রাখে? হঠাৎ লোকটার ধড় দেহের বাকি অংশ থেকে উধাও হয়ে যাবে। সে ছটফট করতে করতে মরে যাবে। ড্যান্সি বলেছিল বনশিদের চট করে দেখা যায় না, ভাগ্যিস দেখা যায় না। তবে মাঝে মধ্যে ঝড়ের রাতে তার কাতর আর্তনাদ শোনা যায়। অনেকক্ষণ ধরে সে চিৎকার করে কাঁদে। কেন কাঁদে সে খবর আমাদের জানা নেই। আয়ারল্যান্ডে থাকতেই ড্যান্সি বনশির গল্প শুনেছে। এই বনশিকে দেখতে কেমন সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে কালাধুঙ্গির জঙ্গলে দুটো বিরাট বনশিকে আমি দেখেছি। তাদের একটার কথা পরে না হয় বলবো, অন্যটা ভারতের হিমালয়ের একেবারে পাদদেশে, এমনকি অন্যান্য অঞ্চলেও খুব একটা অপরিচিত নয়। এখানে তাদের ডাকা হয় চুরাইল নামে। এদের সম্পর্কে পাহাড়ি মানুষদের মধ্যে হঠাৎ আতঙ্ক আর ভয় রয়েছে কুসংস্কার আর অন্ধবিশ্বাস।
চুরাইল কে, কেমন তার চেহারা, তা নিয়ে পরস্পর বিরোধী অনেক গল্প আছে। গল্প না বলে এগুলোকে বংশ পরম্পরায় বিশ্বাস বলা উচিত। যত রকম অপদেবতার কথা আমরা জানি, তার মধ্যে চুরাইল হলো সবচেয়ে ভয়ঙ্কর। নারীর রূপ নিয়ে সে হঠাৎ দেখা দেয়, এক দৃষ্টে তাকিয়ে থাকবে তোমার দিকে। সাপ যেভাবে পাখিকে সম্মোহিত করে, সেইভাবেই সে পুরুষকে সম্মোহিত করে ফেলে। তার পায়ের পাতা নাকি সম্পূর্ণ পিছন দিকে ফেরানো, তাই সহজেই সে পিছন দিকে হাঁটতে হাঁটতে ওই মানুষটাকে টুক করে গিলে ফেলে। সম্মোহিত মানুষটি হাত পা নাড়তে পারে না। এইভাবেই সে চুরাইলের একেবারে পেটের ভেতর সেঁধিয়ে যায়। এদের খপ্পরে পড়বার আশঙ্কা দেখা দিলে কিভাবে আমরা আমাদেরকে রক্ষা করব? একটাই মাত্র উপায় আছে, তা হলো কোনো কিছু দিয়ে চোখ দুটো ঢেকে ফেলা। কারণ ওই চোখের মধ্যেই তো সব কিছু। ড্যান্সি কিন্তু খুব সাহসী, হাজার রকমের অন্ধবিশ্বাসে ভর করে পথ হাঁটে। তা হলেও মনের ভিতর সাহস আছে তার, শরীরে শক্তিও আছে। তাই বোধ হয় সে অন্ধকারের ভিতর লাফিয়ে পড়তে বিন্দুমাত্র ভয় পায় না। আমরা যারা হিমালয়ের এই সমস্ত পাহাড়ি অঞ্চলে বসবাস করি, তারাও অত্যন্ত সাহসী। আসলে সাহস ছাড়া আমরা বাঁচব কি করে? আমাদের মাথার ওপর খোলা আকাশ, পায়ের নিচে ঘাসে ভরা জমি। আমরা বাস করি অরণ্যের অভ্যন্তরে। পা দুটো ছাড়া আর তো চলার কোনো বাহন আমাদের নেই। বন আমাদের জীবন আর জীবিকার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রাতের ঘন অন্ধকারে পথ চলতে গেলে পাইন কাঠের মশালি সম্বল অথবা হাতলণ্ঠন। আমরা অত্যন্ত দরিদ্র। শহুরে সভ্যতা থেকে অনেক দূরে আমাদের বসবাস, তাই সাহস ছাড়া বাঁচব কি করে? কিন্তু দিনের আলোয় যত সহজে আমরা ঘোরাফেরা করতে পারি, সূর্য পাটে বসে গেলে সাহসটা যেন অনেকটা কমে যায়। আপনি যদি কখনো পাহাড়ি অঞ্চলের অরণ্যে গিয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন সন্ধ্যার অন্ধকার সেখানকার পরিবেশকে কতখানি ভয়াবহ করে তোলে। রাতের বেলা কোনো কিছু দেখলে তার মোকাবিলা সহজে করতে পারি না। তাই আমাদের রাত আসে নানা রকম গুজবের কাঁথায় মুড়ি দিয়ে, হাজার রকমের অন্ধবিশ্বাসের ওড়নায় মুখ ঢেকে। সেই রাত বুঝি আর ফুরোয় না। ড্যান্সির অন্ধবিশ্বাস আর পাহাড়ি মানুষদের অন্ধবিশ্বাসের মধ্যে মিল ছিল, তাই বনশি বা চুরাইল নিয়ে কেউ খুব একটা খোঁজ খবর করেনি। সত্যি সত্যি চুরাইল আছে কিনা তা জানার চেষ্টাও করেনি কেউ। দীর্ঘদিন আমি কুমায়ুনে বসবাস করেছি। না, কোনো হোটেল নয়, রাত কাটিয়েছি জঙ্গলের অভ্যন্তরে। তার মধ্যে মাত্র 3 বার রাতের বেলায় এদের ডাক শুনেছি, আর চোখের সামনে দেখেছি মাত্র 1 বার। এটা আমার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, তা অবশ্য আমি জানি না। বেশ বুঝতে পারছি আপনারা গল্পটা শুনতে আগ্রহী হয়ে উঠেছেন। শুনুন তাহলে। সেবার মার্চ মাস। আমাদের গ্রামে আমাদের মাটির কুটির, সেখানে ভালো ফসল ফলেছে। সকলে আনন্দ উল্লাসে জীবন্ত হয়ে উঠেছে। গোটা গ্রাম জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। সেদিন রাত 8টা হবে। 2 দিন পরেই পূর্ণিমা। আকাশ জুড়ে আলোর বন্যা। মনে হচ্ছে দিনের আলোয় বুঝি সকলে হাসছে। রাতের আকাশ যে এত উজ্জ্বল হতে পারে, এ অভিজ্ঞতা আমারও আগে ছিল না। ম্যাগি আর আমি ভাবছি এবার ডিনারে বসলে কেমন হয়, আর তখনই রাতের বাতাস ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল তীক্ষ্ণ একটা আর্তস্বরে। আমি বুঝতে পারলাম এ হলো চুরাইলের হাহাকার। সঙ্গে সঙ্গে উৎসবের আনন্দ হাসি কোথায় হারিয়ে গেল। এক লহমায়
সমস্ত গ্রাম জুড়ে নেমে এলো মৃত্যুর বিভীষিকা। আমরা যেখানে থাকি সেই ঘর থেকে 50 গজ দূরে একটি পাঁচিলের ডান কোণে প্রাচীন একটা হলুদ গাছ আছে। রাজ্যের শকুন, ঈগল, বাজ আর কাস্তে চড়া পাখিরা এই গাছেই তাদের বাসা বেঁধেছে। উপরের ডালগুলি মৃত, যে কোনো মুহূর্তেই হয়তো খসে পড়বে। এই গাছটা আমার কাছে এক আদিম যেন অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছে। এই চুড়াইলের ডাক শুনে কৌতূহলী হয়ে আমি আর ম্যাগি দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলাম। কোথায় চুড়াইল? এতবার তার নাম শুনেছি, চোখের সামনে তাকে একবার দেখব না? অন্য কেউ হলে হয়তো দরজা বন্ধ করে বসে থাকতো, ভয়ে ঠকঠক করে কাঁপতো তার সমস্ত শরীর। কিন্তু আমি আর ম্যাগি দুজনেই কৌতূহলী। ভারতবর্ষের অরণ্যে কত যে রহস্য লুকিয়ে আছে তা জানতেই হবে। এমন সময় চুড়াইলটা আবার তীক্ষ্ণ সুরে ডেকে উঠল। শব্দ অনুসরণ করে হলুদ গাছের দিকে এগিয়ে গেলাম। এ কি? মগডালের ওপর কে বসে আছে? উজ্জ্বল চাঁদের আলোয় তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই গাছে একটাও পাতা নেই। ডালের ওপর রয়েছে চুড়াইলটা। তার গলার আওয়াজ যে কি ভয়ঙ্কর তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। জঙ্গলের কোনো শব্দ, এমনকি পার্থিব কোনো শব্দের সঙ্গে এর তুলনা হয় না। এই শব্দের মধ্যে যেন একটা পৈশাচিক উল্লাস আছে, যেন একটা হিমশীতল মৃত অনুভূতি অনুভব করা যায়। যে এর ডাক শোনেনি, শত চেষ্টাতেও এই ডাকের ভয়াবহতা আমি তাকে বোঝাতে পারবো না। এই শব্দ শরীরের সমস্ত রক্ত প্রবাহকে যেন স্তব্ধ করে দেয়। হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়, ছটফট করে। অব্যক্ত ব্যথায় দেহটা নীল হয়ে যেতে চায়। অনেকের মুখ দিয়ে গেঁজলা ওঠে, ভয়ে চোখের তারা ঘুরতে থাকে। এই ডাক শুনলে আমরা মৃত্যু জগতের বাসিন্দা হয়ে যাই। আগে আমি অনেকবার এই ডাক শুনেছি, কিন্তু আমি ভাবতাম এই ডাকের উৎস কোথায়। সত্যিই কি চুড়াইল বলে কিছু আছে? বনে বসবাসকারী সমস্ত জীবজন্তুর ডাকের সঙ্গে আমি পরিচিত। কুমায়ুনের সমস্ত পাখির ডাকও আমার চেনা। চোখ বন্ধ করে আমি বলতে পারি কোন পাখি ডাকছে। এই ডাকের সঙ্গে আর কোনো ডাকের মিল নেই। সেদিন একেবারে চোখের সামনে চুড়াইলটাকে ডাকতে দেখে আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। অতি দ্রুত ঘরে চলে গেলাম। শক্তিশালী দূরবীনটা নিয়ে এলাম। চোখে দূরবীন লাগিয়ে ভালোভাবে দেখতে লাগলাম। কি দেখলাম ডায়েরিতে তা লিখে ফেললাম। এ আমার অনেক দিনের অভ্যাস। আমি সেদিন দেখেছিলাম যে পাখিটা সোনালী ঈগলের চেয়ে আকৃতিতে সামান্য ছোট। তার ছোট লেজ আছে, কিন্তু সেটা পেঁচার লেজের চেয়ে বড়। লম্বা লম্বা পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারে সে। মাথাটা গোল, কিন্তু পেঁচার মতো একেবারে গোল নয়। ঘাড়টাও এতটা বেঁটে নয়। মাথায় শিং বা ঝুঁটি নেই। আধ মিনিট অন্তর অন্তর আকাশের দিকে মুখ তুলে হাঁ করে ডাকে। চাঁদের আলোয় মনে হচ্ছিল তার দেহের রং কালো কিংবা ঘোর বাদামি। ঘরে একটা 28 বোরের বন্দুক ছিল, হালকা রাইফেল। তবে তখনই সেটাকে আমি কাজে লাগাতে পারিনি। আসলে ওই রহস্যময়ী পাখিটা ছিল বন্দুকের নাগালের বাইরে। ইচ্ছা হলে আমি হয়তো রাইফেল দিয়ে তাক করতে পারতাম, তবে এত দূর থেকে তাক করলে লক্ষ্যভ্রষ্ট হতে হবে ভেবে আমি থেমে গেলাম। অস্পষ্ট চাঁদের আলোয় চারপাশ কেমন অলৌকিক বলে মনে হচ্ছিল। রাইফেল তাক করার পর যদি ব্যর্থ হতাম, তাহলে বিরূপ এক ক্রিয়া ঘটত। গুলির শব্দ যারা শুনত তাদের মনের ভিতর একটা ধারণা ঢুকে যেত যে অপদেবতাকে বুলেট দিয়েও হত্যা করা গেল না।
চুরাইলরা ছিল সমস্ত মানুষদের কাছে অপদেবতা স্বরূপ। 20 বার ডাকার পর পাখিটা ডানা মেলে ওপারের আকাশে অদৃশ্য হয়ে গেল। সেই রাতে, এমনকি পরদিন সকালেও গ্রামের কোনো মানুষ ভুলেও চুরাইলের নাম মুখে আনল না। তারা জানে একবার এই নাম আনলে নাকি সঙ্গে সঙ্গে মরতে হবে তাকে। আমার বন্ধু চোরা শিকারী কুনওয়ার সিং আমায় একবার বলেছিল, বাঘকে কখনো বনে বাঘ বলে ডাকতে নেই, অন্য কোনো নামে ডাকতে হয়। যদি তুমি ভুল করে একবার বাঘ বলে ডাকো, তাহলে তোমার সামনে হালুম বলে সে ঝাঁপিয়ে পড়বে। তাই বোধহয় এই তরাইয়ের মানুষেরা কখনোই চুরাইলের নাম উচ্চারণ করে না। আমাদের এই 14 জনের মধ্যে 7 জন মেয়ে, বয়স তাদের 9 থেকে 18 বছরের মধ্যে। বাকি কয়েকজন ছেলে, তাদের বয়স 8 থেকে 18 বছরের মধ্যে, আর আমি ছিলাম তাদের মধ্যে সবথেকে ছোট। আমাদের 2টি পরিবার। শীতের কয়েক মাস এই কালাধুঙ্গিতে আমরা আসতাম সময় কাটাতে। তখন আমরা একসঙ্গে মিলেমিশে জীবনটাকে উপভোগ করতাম। সে এক দারুণ মজার মুহূর্ত। ছেলে মেয়েদের মধ্যে আমি সবথেকে ছোট। আমার ঘাড়ে যত বড়দের কিছু বিদঘুটে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হতো। বাধ্য হয়ে সেই সব কাজ আমাকে করতে হতো। আমাদের বাড়ির সামনে ছিল একটা খাল। খালটা ছিল বাঁধানো, 10 ফুট চওড়া আর 3 ফুট গভীর। বাগানে জল দেওয়ার জন্য সামনের দিকে কয়েক গজ 6 ফুট করে গভীর করা হয়েছিল। হুমায়ুনের রাজা জেনারেল স্যার হেনরি র্যামোজের ব্যবস্থাপনায় এই খালটি এমনভাবে করা হয়। রবিবার ছাড়া প্রতিদিন মেয়েরা সেই খালে স্নান করতে যেত। সেই সময়ে তাদেরকে দেখাশোনার জন্য আমাকে তাদের সঙ্গে যেতে হতো। আসলে আমি তো তখন একেবারে বালক, তাই মেয়েদের ওপর কুদৃষ্টি দেবার বয়স হয়নি আমার। সেজন্যই বোধহয় আমার ওপর এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। আমাদের বাড়ির প্রবীণদের নির্দেশ ছিল যে নির্দোষ বয়সের পুরুষ মানুষ হিসেবে আমি যেন এই রক্ষা করার কর্তব্যটা মন দিয়ে পালন করি। আমার কাজ ছিল মেয়েদের তোয়ালে, পোশাক বয়ে নিয়ে যাওয়া, আর খাল পাড়ে পায়ে চলা পথে কোনো লোক এলে মেয়েদের সাবধান করে দেওয়া। এছাড়া প্রত্যেক দিন মেয়েদের নিয়ে খালে যাওয়ার সময় আমাকে সতর্ক করে দেওয়া হতো যে চান করতে করতে তারা যেন ডুবে না যায়, সেদিকে নজর রাখতে হবে। আমি আমার ওপর দেওয়া কাজগুলো ভালোভাবে করতে চেষ্টা করতাম। আমি যখন মেয়েদের পাহারায় ব্যস্ত থাকতাম, সে সময় অন্য ছেলেরা দারুণ মজার সব খেলায় মগ্ন থাকত। ঢিল আর গুলতি নিয়ে তারা খালের অপর পারে গভীর জঙ্গলের দিকে যেত। নিজেদের মধ্যে গুলতি ছোঁড়ার কম্পিটিশনে তারা মেতে উঠত। তাদের ভিতর একটা লড়াই ছিল, শিমুল গাছের সবচেয়ে উঁচু ডালের ফুলগুলোকে কে গুলতি মেরে আগে নামাতে পারবে, অথবা খালধারের বটগাছে কে সবার আগে গুলতি ছুঁড়তে পারবে। গুলতির বাটুল লেগে গাছের গা বেয়ে দুধের মতো আঠা পড়তে থাকে। তখন বোঝা যেত যে লক্ষ্যভেদ ঠিক হয়েছে। এই আঠা আবার পাখি ধরার কাজে খুব ভালো উপকরণ। গুলতি ছুঁড়ে শিকার করার মতো পাখি এখানে অনেক আছে। সানচান্দোমা, দোয়েল, হলদে পাখি, শিমুল ফুলের মধু খাওয়ার জন্য তারা দিব্যি ওড়াউড়ি করত। এছাড়া শিমুল ফুল ঠুকরে তারা নিচে ফেলে দিত। লালঝুঁটি বা সাধারণ স্লেট রঙের ময়না পাখিরা, তারাও ছেলেদের শিকারের আওতায় পড়ত। এই সময় সমস্ত ছেলেরা আর একটি নির্দিষ্ট কাজ করত, তা হলো খালের ধারে ঝুঁকে পড়া পিপল গাছের লতার আড়ালে বসে থাকা শিঙাল প্যাঁচাটাকে লক্ষ্য করে গুলতি ছোঁড়া। এই প্যাঁচাটাকে ছেলেরা কিন্তু কখনো ঘায়েল করতে পারেনি। আসলে তাকে গুলতির পাল্লার মধ্যে পাওয়া যেত না। সে প্যাঁচাটি ভীষণ চালাক। সে চুপটি করে গাছের ডালের অনেকগুলি পাতার আড়ালে বসে থাকত।
তা সত্ত্বেও তাকে লক্ষ্য করে অনবরত গুলতি ছুঁড়তে ক্লান্ত হতো না এই সব ছেলে ছোকরার দল। জলায় পৌঁছে ছেলেরা মাছ ধরার কম্পিটিশনে মেতে উঠত। কঞ্চি কেটে মাছ ধরার ছিপ তৈরি হতো। মা আর বোনের সুতোর বাক্স থেকে নতুন সুতো চেয়ে নেওয়া হতো। আর ছিল টোপ। এইভাবেই মাছ ধরার উপকরণ তৈরি হতো। অবশ্য অনেকে বড়শি কিনতে পারত না, তারা আলপিনকে বাঁকিয়ে এক প্রকার বড়শি তৈরি করে নিত। শেষ টোপটুকু থাকা পর্যন্ত মাছ ধরার এই কম্পিটিশন চলত। অসাবধানে যদি টোপ জলে পড়ে নষ্ট হয়ে যেত তাহলে সে কি হাহুতাশ। হয়তো কয়েকটা মহাশোল মাছ ধরা পড়তো, তাতেই কি আনন্দ উল্লাস। এরপর সবাই জামা কাপড় খুলে ফেলে জলে ঝুঁকে পড়া মস্ত পাথরটার উপর বসত। এবার সেখান থেকে জলের উপর ঝাঁপিয়ে শুরু হতো সাঁতার প্রতিযোগিতা। কে আগে জল পার হতে পারে তারই লড়াই। ছেলেরা যখন এইভাবে হুল্লোড় হইচইয়ে মগ্ন থাকত, তখন আমি 1 মাইল দূরে খালের ধারে দাঁড়িয়ে স্নানরতা মেয়েদের তদারক করতাম। এই কাজ করতে আমার মোটেই ভালো লাগতো না। মনে হতো আমার ঘাড়ে একটা বিরক্তিকর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এই কাজে যে একেবারে মজা ছিল না তা নয়। 2 বাড়ির মেয়েরা ছেলেদেরকে জব্দ করার তালে থাকত, বিশেষ করে ড্যান্সি আর নীল ফ্লেমিংকে। মেয়েরা সঙ্গে থাকায় তাদের গোপন মতলবগুলো আমি আগেই জেনে ফেলতাম। আমি জানতাম কিভাবে তারা এই 2 ছেলেকে বোকা বানাবে। ড্যান্সি আর নীল দুজনেই ছিল আইরিশ। একই রকম ভাবে ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয় আর পাগলাটে। তবে এছাড়া ওদের মধ্যে আর কোনো মিল ছিল না। ড্যান্সি বেশ বেঁটে, লোমশ দেহ। উত্তর আমেরিকার বনে জঙ্গলে যেসব ভাল্লুকেরা ঘুরে বেড়ায় তাদের মতো প্রচণ্ড বলশালী। কাঁধে গাদা রাইফেল নিয়ে বাঘ মারতে পারে সে। অনায়াসে পার হতে পারে জঙ্গলের পথ। ওদিকে নীল লম্বা, রোগা, কোমল এবং সুন্দর মুখের একটি ছেলে। জীবনে কখনো বন্দুক ছোঁড়েনি, এমনকি জঙ্গলে থাকার ব্যাপারে সে আঁতকে উঠত। ড্যান্সির বাবা ছিলেন একজন সেনানায়ক। তার ইচ্ছে ছিল ছেলে যেন সৈন্যদলে যোগ দেয়। ড্যান্সি এই প্রস্তাবে রাজি না হওয়াতে তিনি ড্যান্সিকে ত্যায্যপুত্র করেন। ড্যান্সি আমার দাদাদের সঙ্গেই একটি পাবলিক স্কুলে পড়াশোনা করেছিল। যখনকার কথা বলছি সেই সময়ে তার এক অখণ্ড অবসর ছিল। বন বিভাগের চাকরি হারিয়েছে, আজ বাদে কাল রাজনৈতিক দপ্তরে চাকরি পাবে, তারই সে অপেক্ষায় কাটাচ্ছে। নীল ছিল রীতিমতো চাকুরে মানুষ। ডাকঘরে আমার দাদা টমের সে ছিল সহকারী। বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি এদের কারোর ছিল না। মেয়েদের সঙ্গে খালের ধারে যাতায়াতের পথে আমি তাদের অনেক গোপন পরিকল্পনার খবর পেয়েছিলাম। বুঝতে পেরেছিলাম যে অতি উৎসাহী ড্যান্সি আর অতি নিরীহ নীলকে জব্দ করার জন্য মেয়েরা ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু কিভাবে? কতবার এই কালাধুঙ্গিতে এসে নীল নিজেকে জাহির করবার চেষ্টা করেছিল। ভেবেছিল সে বোধহয় এক স্বপ্নের সওদাগর, কেউ কেটা একজন। আর বেকার বলে ড্যান্সি চুপচাপ বসেছিল, কোনো হামবড়াই করেনি, ভেজা স্যাঁতস্যাঁতে দেশলাই বাক্সের মতো। এই ব্যাপারটা মেয়েদের একদম ভালো লাগেনি। তারা ভেবেছিল দুজনকেই এমন জব্দ করতে হবে যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে। তাহলেই বোধহয় এই অস্বস্তিকর অবস্থার একটা অবসান ঘটবে। অর্থাৎ একই কৌশলে নীলের এই হামবড়া ভাবটাকে কমাতে হবে, আবার ড্যান্সির মনমরা ভাবটাকে নীলের আকাশে ওড়াতে হবে। তবে নিজেকে নিয়ে ড্যান্সি আবার নতুন করে স্বপ্ন দেখতে পারবে কি? অনেক সলা পরামর্শ করে মেয়েরা শেষ পর্যন্ত আমার দাদা টমকে জড়িয়ে ষড়যন্ত্রের জালটা বুনে ফেলল। শীতের মাস কয়েক নৈনিতালে তেমন চাপ থাকে না বলে টম নীলকে 1 সপ্তাহ অন্তর
শনিবার থেকে সোমবার পর্যন্ত ছুটি দিয়েছে। এই ছুটির মুহূর্তে নীল আনন্দে আত্মহারা হয়ে যেত। বাড়তি ছুটিটা নীল দুটি পরিবারের যে কোনো একটির সঙ্গে কাটাতে ভালোবাসত। দুই পরিবারের কাছেই সে ছিল অত্যন্ত প্রিয়। তার স্বভাব সুন্দর, ব্যবহারের মধ্যেও একটা আন্তরিকতার ছোঁয়া রয়েছে, আর আছে কণ্ঠস্বরের ভিতর মাধুর্য। পরিকল্পনা মতো টমকে একটি চিঠি লেখা হলো এবং তাতে বলা হলো আগামী শনিবার সে যেন নীলকে কিছুটা সময় কাজে আটকে রাখে, এমন সময়ে নীলকে ছাড়ে যাতে কালাধুঙ্গিতে পৌঁছতে তার রাত হয়ে যায়। টম এমনই একটা আভাস যেন দিয়ে দেয় যে নীলের ফিরতে দেরি দেখলে মেয়েরা তার খোঁজে হন্যে হয়ে চারপাশে ছুটোছুটি করবে। মেয়েদের ষড়যন্ত্রের এটা ছিল প্রথম অংশ। এর পরবর্তী অংশটা হলো এইরকম: একটা ভাল্লুকের চামড়ায় ড্যান্সিকে পুড়ে সেলাই করে ভাল্লুকের রূপ দেওয়া হবে। এরপর ড্যান্সিকে নিয়ে যাওয়া হবে নৈনিতালের পথে 2 মাইল দূরের একটা মোড়ের মাথায়। সেখানে ড্যান্সি একটি পাথরের আড়ালে লুকিয়ে থাকবে। নীল যখন সেখানে এসে পৌঁছবে, সঙ্গে সঙ্গে ড্যান্সি ভাল্লুকের মতো গর্জন করবে। ভাল্লুকের ভয়ে নীল সোজা রাস্তা ধরে দৌড়তে থাকবে। শেষ পর্যন্ত অপেক্ষারতা মেয়েদের মধ্যে গিয়ে সে পড়বে। মেয়েরা অপ্রস্তুত নীলের কাহিনী শুনে তাকে বারবার ধিক্কার দেবে। কিছুক্ষণ পর ড্যান্সি সেখানে উপস্থিত হবে। ম্লান নীলকে ঘিরে তখন সকলে হাসি আনন্দে মেতে উঠবে। এই পরিকল্পনার কথা শুনে ড্যান্সি প্রথমে রাজি হয়নি, কারণ এইভাবে নীলকে জব্দ করার ষড়যন্ত্রে সে থাকবে না। পরে তাকে সবাই মিলে বলল 15 দিন আগে চড়ুইভাতির সময় ড্যান্সিকে জব্দ করবার জন্য জ্যামের স্যান্ডউইচের মধ্যে লাল ফ্লানেলের টুকরো কে রেখেছিল ওই নীল। এটা শুনে সে রাজি হলো। কালাধুঙ্গির নৈনিতাল রাস্তায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়ার চলাচল বন্ধ হয়ে যায়। চারপাশ কেমন নিঝুম নিথর হয়ে যায়। নির্দিষ্ট দিনে সন্ধ্যার পর ভাল্লুকের চামড়ায় মোড়া ড্যান্সিকে ঠিকমতো জায়গায় রেখে আসতে হলো। সন্ধ্যের দিকে খুব গরম পড়েছিল। ভাল্লুকের পোশাক চাপানো ড্যান্সি বেচারার সে কি অবস্থা! সে কখনো 2 পায়ে হাঁটছে, আবার কখনো 4 পায়ে হাঁটছে, ঘামছে, তবুও ওই পোশাক ছেড়ে বেরিয়ে আসতে পারছে না। নীলকে একটা উচিত শিক্ষা দিতে হবে বইকি। নীল বাড়তি কাজের চাপে বিরক্ত হয়েছে। এমনটি তো কোনোদিন হয় না। আজ কখন ছুটি পাবে সে? বেরোবার সময় হয়ে গিয়েছে, তবু তার কাজ আর শেষ হয় না। এক সময় তার ছুটি হলো। টম তার শর্ট গানটায় 2টো গুলি পুড়ে নীলের হাতে দিয়ে দিল, আর এই বলে সাবধান করে দিল যে নেহাত দরকার না পড়লে যেন এই গুলি সে ব্যবহার না করে। নৈনিতাল থেকে কালাধুঙ্গির রাস্তাটা ঢালু পথে এগিয়ে গেছে। দুপাশের জঙ্গলের হাতছানি। তবে প্রথম 8-10 মাইল খুব বেশি ঝোপ জঙ্গল নেই। মাঝখানে শস্য ক্ষেত আছে। পরে অবশ্য দুপাশেই অরণ্য। নির্দিষ্ট জায়গায় পৌঁছে মেয়েরা অপেক্ষায় থাকলো। সময় অত্যন্ত দ্রুত কমে আসছে। বেশ খানিকক্ষণ পর সামনে রাস্তার দিক থেকে নীলের গলা শোনা গেল। বেশ বুঝতে পারা গেল মনে সাহস বজায় রাখতে নীল চিৎকার করে গান গাইছে। গান গাইতে গাইতে তরতর করে সে এগিয়ে আসছে। অবশ্য মেয়েরা পরে বলেছিল যে নীলের গলায় এত ভালো গান তারা কখনো শোনেনি। নীল মোড় ঘুরে ড্যান্সি যেখানে দাঁড়িয়েছিল সেখানে এসে পৌঁছল। হঠাৎ ভাল্লুকের মতো গর্জন করে ড্যান্সি তার সামনে ঝাঁপিয়ে পড়ল, আর নীল বন্দুক বাগিয়ে পরপর 2টি গুলি ছুড়ল। তারপর পিছন ফিরে সোজা ছুটতে শুরু করল। দৌড়ের মুখে শব্দ শুনে সে বুঝতে পারল যে ভাল্লুকটা একেবারে পাহাড়ের গা বেয়ে
গড়িয়ে পড়ছে নিচে। সেই মুহূর্তেই মেয়েরা দৌড়ে এসে নীলকে ঘিরে ধরল। নীল তাদেরকে দেখে হাঁপাতে হাঁপাতে বলল, এইমাত্র সে একটা ভাল্লুককে গুলি করে মেরেছে। গুলিটা ছুঁড়তে আর একটু দেরি হলেই ভাল্লুকটা তাকে মেরে ফেলত। ভীত সন্ত্রস্ত মেয়েরা জানতে চাইল, ভাল্লুকটা কোথায়? নীল পাহাড়ের নিচের দিকটা আঙুল তুলে দেখিয়ে দিল। নীল উল্লেখ করতে চাইল যে ভাল্লুকটা ওখানে পড়ে আছে। নীল বলল, চলো চলো, আমরা সবাই মিলে গিয়ে একবার তাকে দেখে আসি। এতক্ষণে সে নিশ্চয়ই মরে গেছে। নিজের এই কাজে নীল যে খুব খুশি হয়েছে তা তার হাবে ভাবে সেটা বেশ টের পাওয়া যাচ্ছিল। অশুভ আশঙ্কায় মেয়েরা তখন থরথর করে কাঁপছে। কেউই সেখানে যেতে রাজি হলো না। নীলকে একা গিয়ে দেখে আসতে বলল। এই সময় নীল সবকিছু করতে পারে। মেয়েদের চোখে জল দেখে সে ভাবছে ভাল্লুকের হাত থেকে তার রক্ষা পাওয়ায় মেয়েরা আনন্দে কাঁদছে। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। উদ্বিগ্ন মেয়েরা বেশ কিছু দূরে গিয়ে অপেক্ষা করল। ইতিমধ্যে নীল আর ড্যান্সির মধ্যে কোথায় কিভাবে দেখা হয়েছে আমরা তার কিছুই জানি না। তারা কি বলেছে তাও জানা নেই। অনেকক্ষণ পর দেখা গেল তারা মেয়েদের দিকে এগিয়ে আসছে। ড্যান্সির হাতে বন্দুক আর নীলের হাতে ভাল্লুকের চামড়া। কাছে এসে ড্যান্সি সকলকে আশ্বস্ত করে বলল, নীল তাকে বুকে গুলি করে ফেলে দিয়েছিল। ভাল্লুকের চামড়া পরা ছিল বলে সে অতটা পাহাড় থেকে গড়িয়ে পড়া সত্ত্বেও বেঁচে গেছে। অল্পের জন্য মস্ত বিপদ এড়ানো গেছে এই ভেবে মেয়েরা খুবই আশ্বস্ত হলো। কিন্তু তারা নীলের কাছে জানতে চাইল, গুলি ভরা বন্দুক সে কোথায় পেয়েছে? নীল সব কথা খুলে বলল। এবার সব দোষ চাপিয়ে দেওয়া হলো বেচারি টমের ওপর। দারুণ মজা করার ব্যাপারটা টমের কারসাজিতেই নষ্ট হয়ে গেল। কিন্তু টম ইচ্ছা করেই কেনই বা বন্দুক আর গুলি দেবে? এই সোমবার ছিল সরকারি ছুটি। রবিবার রাতে টম ফিরল। মেয়েরা এতক্ষণ তককে তককে ছিল। তারা টমকে ঘিরে ধরল। তারা সমস্যারে জানতে চাইল, ড্যান্সি যে মরতে বসেছিল এর জন্য টমই দায়ী। সে কেন নীলের মতো একা লোকের হাতে গুলি ভরা বন্দুক দিয়েছিল? টম চুপ করে বসে থেকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগগুলো শুনল। তারপর ঘটনার সমস্ত বিবরণ জানল। যখন শুনল ড্যান্সি বুকে গুলি লেগে একেবারে পাহাড় থেকে নিচে পড়ে গেছে আর মেয়েরা তার মৃত্যু শোকে একে অন্যকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে, তখন সে হো হো শব্দে হেসে গড়িয়ে পড়ল। এভাবে টমকে হেসে উঠতে দেখে সকলে অবাক হয়ে গেল। টম তখন জানালো যে চিঠিটা পড়েই সে দুষ্টুমির আভাস পেয়েছে। তাই নীলকে বন্দুক দেওয়ার আগে সে ওই কার্তুজ থেকে গুলি বের করে ময়দা ভরে দিয়েছিল। আবার প্রচণ্ড হাসির রোল উঠল। সে হাসিতে ড্যান্সি ছাড়া সকলেই যোগ দিল। তাহলে মেয়েরা যে মস্ত বড় মতলবটা ফেঁদেছিল আসলে তার বিপরীত কাজটাই হয়ে গেল। এরপর নীলের হামবড়িয়া ভাবটা আরও বাড়ল আর ড্যান্সি আরও চুপসে গেল। আজ এই পর্যন্তই। আপনারা শুনলেন এই গল্পের প্রথম পর্ব। খুব শীঘ্রই আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব আপনাদের জন্য। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পকথা।